আগের দিন আমরা সিন্ধু নদী সম্পর্কে অনেকটা জেনেছিলাম। আজকে আমরা সেই উত্তর ভারতের নদীর যে ধারাবাহিকতাটাকে এগিয়ে নিয়ে গিয়ে গঙ্গা নদীটা সম্পর্কে আজকে আমরা দেখব। ঠিক আছে? তো দেখো, আমি যে কথাগুলো বলবো সেগুলোকে খুব মন দিয়ে শুনবে, কি বলতে চাইছি সেটা বোঝার চেষ্টা করবে। এখান থেকে তোমরা অনেক কিছু জানতে পারবে। দেখো, প্রথমেই আজকে আমরা যেহেতু বললাম গঙ্গা নদী নিয়ে পড়ব, তাই প্রথমেই জেনে নেওয়া যাক এই গঙ্গা নদীটা আসলে উৎপন্ন হয়েছে কোত্থেকে। প্রথমে এটা জানাটা খুব দরকার। উত্তরাখণ্ড রাজ্যের উত্তরকাশী জেলার কুমায়ুন হিমালয়ের অন্তর্গত গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে উৎপন্ন হচ্ছে গঙ্গা নদী। এবং যখন উৎপন্ন হচ্ছে তখন তার কী নাম রয়েছে? তখন তার নাম রয়েছে ভাগীরথী। অর্থাৎ গঙ্গা ভাগীরথী নাম নিয়ে উত্তরাখণ্ড থেকে শুরু হচ্ছে। তারপর সে একাধারে উত্তরাখণ্ড থেকে প্রথমে উত্তরাখণ্ড, তারপর সেখান থেকে আসছে তোমার ইউপি, তারপর সেখান থেকে ইউপি থেকে আসছে তোমার বিহার, বিহার থেকে আসছে ঝাড়খণ্ড। ঠিক আছে? ঝাড়খণ্ড থেকে তারপর চলে আসছে ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলের পর এটা ভাগ হয়ে যাচ্ছে, একটা চলে যাচ্ছে বাংলাদেশে, আর একটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে দিয়েই নিচের দিকে প্রবাহিত হয়ে বে অফ বেঙ্গলে মোহনায় মিশে যাচ্ছে। ঠিক আছে? তো এই ছিল আমাদের গঙ্গা নদীর গতিপথের বর্ণনা। ঠিক আছে? তো চলো একটু আমরা আরও ডিটেলে দেখে নিই এর সাথে কি এর আরও যে বিভিন্ন তথ্যগুলো সেগুলো আমরা এবার দেখে নিই। দেখো, যে গঙ্গা নদীটা আমরা দেখতে পাই সেই গঙ্গা নদীটা শুরু থেকেই তো আমি বললাম যে শুরু থেকেই তো এটা গঙ্গা ছিল না। তো এটা বিভিন্নভাবে এই গঙ্গা নদী হচ্ছে। এই গঙ্গা নদী অনেক অনেক নদীর মিশ্রণে তৈরি হয়েছে। তো কিভাবে এই গঙ্গা নদী কিভাবে তৈরি হয়েছে সেটা একটু ভালো করে একটা ডায়াগ্রামের মাধ্যমে আমরা দেখে নিই। দেখো, এই যে অলকানন্দা বলে যে নদীটা, এই নদীটা শুরু হচ্ছে তোমার বদ্রীনাথ থেকে। এই অলকানন্দা শুরু হচ্ছে বদ্রীনাথ থেকে। ঠিক আছে? এই শতপথ গ্লেসিয়ার থেকে। তো এই অলকানন্দা নদীটা যখন শুরু থেকে যখন ক্রমাগত বয়ে চলেছে, তখন সেই তার প্রবাহ পথে অনেক নদী আশপাশ থেকে এসে মিলিত হয়েছে, অনেক নদী। এবং যে জায়গাতে মিলিত হয়েছে সেই জায়গাটার একটা আলাদা নাম দেওয়া হয়েছে, সেই জায়গাটাকে বলা হয় প্রয়াগ। ঠিক আছে? এবং বিভিন্ন নদী যে সমস্ত জায়গাতে বা যে প্রয়াগে মিলিত হয়েছে সেই প্রয়াগগুলোর প্রত্যেকটার আলাদা আলাদা নাম রয়েছে। এবং এই যে প্রয়াগগুলো যেগুলো, সেই প্রয়াগের সংখ্যা টোটাল পাঁচটি। এবং এর সাথে আর একটা আছে প্রয়াগরাজ, যেটা আমরা পরবর্তীকালে গিয়ে দেখব যে প্রয়াগরাজ, যেটাকে কিছুদিন আগে পর্যন্ত এর নাম ছিল এলাহাবাদ, সেটাকে ত্রিবেণী সঙ্গমও বলা হয়। ঠিক আছে? তো সেখানে কোন কোন নদীগুলো এসে মিলিত হয়েছে সেটাও আমরা দেখব। তো প্রথমে এই 5টা প্রয়াগ সম্পর্কে প্রথমে একটু ভালো করে দেখে নিই। তো দেখো, আমাদের যে অলকানন্দা শুরু হওয়ার পর থেকে, বদ্রীনাথ থেকে শুরু হওয়ার পর থেকে প্রথমেই যে নদীটা এসে তার সাথে মিলিত হয়েছে তার নাম হচ্ছে ধৌলিগঙ্গা। মনে থাকবে? ঠিক আছে? ধৌলিগঙ্গা। এই ধৌলিগঙ্গা যেখানে গিয়ে মিলিত হচ্ছে সেই জায়গাটার নাম হচ্ছে কি? বিষ্ণুপ্রয়াগ। এবং এই অলকানন্দা এই বিষ্ণুপ্রয়াগে মিলিত হওয়ার পর, ধৌলিগঙ্গার সাথে মিলিত হওয়ার পর আরও এগিয়ে গেল এবং নন্দাকিনী নদী এসে তার সাথে আবার মিলিত হলো, এবং সেই নদীটার নাম হলো কি? নন্দপ্রয়াগ। কেমন বোঝা গেল? তারপর পিন্ডার নদী এসে মিলিত হলো তার সাথে, তখন সেই জায়গাটার নাম হলো কর্ণপ্রয়াগ। তাহলে সব কিন্তু এই অলকানন্দার সাথে মিলিত হচ্ছে। তো অলকানন্দার সাথে পিন্ডার নদী যখন মিলিত হচ্ছে তখন হলো কর্ণপ্রয়াগ। তারপর গিয়ে যখন এটা আরও এগিয়ে গেল, তখন মন্দাকিনীর সাথে যখন মিলিত হচ্ছে তখন এর নাম হচ্ছে, সেই জায়গাটার যেখানে মিলিতন হচ্ছে সেই স্থানটার নাম হলো কি? রুদ্রপ্রয়াগ। এবং শেষে যখন এই অলকানন্দা আরও একটু এগিয়ে গেল এবং ভাগীরথীর সাথে যেখানে মিলিত হলো, এই সমস্ত প্রয়াগগুলো কিন্তু কোথায়? উত্তরাখণ্ডে। ঠিক আছে? এবং এই উত্তরাখণ্ডের যেখানে গিয়ে ভাগীরথীর সাথে অলকানন্দা মিশ্রিত হচ্ছে বা মিলিত হচ্ছে, সেই অংশটার নাম হলো কি? দেবপ্রয়াগ। মনে থাকবে?
তো এই 5টি প্রয়াগ খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য, খুব ভালো করে মনে রাখতে হবে। এবং মনে রেখো যে এই নদীর নাম মানে অলকানন্দার সাথে কোন নদীর মিলনের ফলে কোন প্রয়াগ সৃষ্টি হয়েছে, এইভাবেই তোমাদের কিন্তু প্রশ্নটা আসবে, ঠিক আছে? এবং বললাম তোমাদের প্রথমে যে এর বাইরেও আরেকটা প্রয়াগ রয়েছে যেটাকে আমরা প্রয়াগরাজ বলি, যেটা আছে ইউপিতে আছে। সেই প্রয়াগরাজে এসে মিলিত হচ্ছে এই আমাদের গঙ্গা, তার সাথে অ্যাড হচ্ছে গঙ্গার সাথে অ্যাড হচ্ছে তোমার যমুনা, আর তার সাথে অ্যাড হচ্ছে সরস্বতী। দেখো এই যে এই 3টি নদীর সঙ্গম স্থল বলা হয় ওই প্রয়াগরাজকে, এবং এটাকে ত্রিবেণী সঙ্গমও বলা হয়ে থাকে, ঠিক আছে? মনে থাকবে। তো প্রয়াগ সম্পর্কে তোমরা জানতে পারলে, এবং গঙ্গা নদী অ্যাকচুয়ালি কোন কোন নদীগুলো মিশ্রণের ফলে তৈরি হয়েছে সেটাও তোমরা কিন্তু এখন জানতে পারলে। এবং এই সমস্ত প্রয়াগগুলো কোথায় বললাম? এই সমস্ত প্রয়াগগুলো উত্তরাখণ্ডে, ঠিক আছে? তারপর দেখো দেখো আমরা এবার দেখব যে বিভিন্ন যে গঙ্গা নদীর প্রবাহপথ, আমি তোমাদের প্রথমেই বললাম যে আমাদের গঙ্গা নদী সেটা প্রথমে উত্তরাখণ্ডে রয়েছে, উত্তরাখণ্ড থেকে তোমার তারপরে ইউপিতে এলো, ইউপি থেকে তারপর বিহার, বিহার থেকে তারপর ঝাড়খণ্ড, তারপরে ওয়েস্ট বেঙ্গল, তারপরে তোমার কিছু একটা নদী বাংলাদেশে ঢুকে যাচ্ছে, আর একটা নদী ওয়েস্ট বেঙ্গলের ভিতর দিয়েই প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে মিশছে, ঠিক আছে? এইটুকু তো তোমাদের আগেই বলেছিলাম, এটা তোমরা আগেও দেখেছো। তো এখানে আমরা কি পড়ব? এখানে আমরা যে জিনিসটা পড়ব সেটা হচ্ছে যে এখানে আমরা যে সমস্ত লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারি, অর্থাৎ তোমার বাঁ দিকে যে সমস্ত উপনদী, বাঁ দিক মানে কি, কোন দিকটাকে বোঝায়? উপরের দিক থেকে যে নদীগুলো এসে মিশছে, ঠিক আছে? উপরের দিক থেকে যে নদীগুলো এসে মিশছে, যেমন ধরো এই যে এই তো নদীর প্রবাহপথ, তো এই দিকে নদী প্রবাহিত হচ্ছে। তো তুমি যদি এই দিকে মুখ করে দাঁড়াও, মানে এই নদী যেই দিকে প্রবাহিত হচ্ছে সেই দিকে মুখ করে দাঁড়াও, তাহলে তোমার যেটা বাঁ দিক সেটা হচ্ছে নদীর বাঁ দিক, তোমার যেটা ডান দিক সেটা হচ্ছে নদীর ডান দিক, ঠিক আছে? তাহলে এই দিকটা হিসাব মতো কী হচ্ছে? লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারি, ঠিক আছে? মানে হচ্ছে লেফট সাইড, আর এই দিকটা হচ্ছে রাইট সাইড। তো লেফট সাইড থেকে যে সমস্ত নদীগুলো বা উপনদীগুলো এসে মিলিত হচ্ছে সেগুলোকে বলা হয় লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারি, আর যেগুলো ডান দিক থেকে এসে মিলছে সেগুলোকে বলা হয় রাইট ব্যাঙ্ক ট্রিবিউটারি বা ডান দিকের উপনদী, ঠিক আছে? তো বাঁ দিকের এবং ডান দিকের উপনদীগুলো এখন এবার আমরা দেখব, এগুলো কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। দেখো প্রথমেই রয়েছে দেখো রামগঙ্গা। দেখো অ্যারোগুলোকে খেয়াল করলে তোমরা দেখতে পাবে যে প্রথমেই রয়েছে রামগঙ্গা, রামগঙ্গার পর রয়েছে দেখো এখানে রয়েছে রামগঙ্গা, এই যে এইটা প্রথম অ্যারোটা যেখানে ইয়ে করেছে, প্রথম অ্যারোটা যেটা দিয়েছে এটা হচ্ছে রামগঙ্গা। এই রামগঙ্গার পর রয়েছে দেখো এখানে রয়েছে গোমতী রিভার, এই যে এটা হচ্ছে গোমতী রিভার। তারপর দেখো তারপর দেখো ঘরঘরা, তারপরেরটা হচ্ছে ঘরঘরা, এবং তারপরেরটা খেয়াল রাখো, তারপরেরটা হচ্ছে গণ্ডক, এবং গণ্ডকের পর কি রয়েছে? কাশী, এবং তারপরেও রয়েছে তোমার এই যে এইগুলো হলো। এরপর তোমার মহানন্দা রয়েছে, যেটা এখানে দেওয়া নেই, যদিও এখানে আরেকটা হতো, এখানে মহানন্দা রয়েছে, এইরকম জায়গা করে দার্জিলিং থেকে ওটা উৎপন্ন হচ্ছে, সেটাও কিন্তু গঙ্গাতে গিয়ে মিশছে, ঠিক আছে? তো সেটাও আমরা বলে দেবো, সেটাও দার্জিলিংয়ের পাগলাঝোড়া জলপ্রপাত থেকে সৃষ্টি হয়ে মহানন্দা নদী গঙ্গাতে গিয়ে মিলিত হচ্ছে। তো এটাও একটা বলতে পারো উপনদী, একটা গুরুত্বপূর্ণ উপনদী। তো সবই নিয়ে এইগুলো আমরা নিয়ে আলোচনা করব। তো চলো দেখা যাক। দেখো প্রথমেই রামগঙ্গা এবং গোমতী নিয়ে একটু আলোচনা করব। দেখো প্রথমেই রয়েছে রামগঙ্গা নদী। রামগঙ্গা কোথা থেকে উৎপন্ন হয়েছে? দেখো গাড়োয়াল রেঞ্জ থেকে এটা উৎপন্ন হয়েছে, ঠিক আছে? গাড়োয়াল রেঞ্জ থেকে উৎপন্ন হয়েছে উত্তরাখণ্ডের, মনে রাখো উত্তরাখণ্ডের গাড়োয়াল রেঞ্জ থেকে রামগঙ্গা উৎপন্ন হচ্ছে। গোমতী রিভার কোনটা? দেখো গোমতী রিভার হচ্ছে এই নদীটা হচ্ছে গোমতী রিভার, গোমতী বলা হয় বাংলাতে, ঠিক আছে? তো এটা নর্থ ইউপি অর্থাৎ উত্তরপ্রদেশের যে উত্তর দিক সেখান থেকে উৎপন্ন হচ্ছে কোন নদী? গোমতী নদী, ঠিক আছে? তারপর এই গোমতী নদীর তীরেই কিন্তু লখনউ অবস্থিত। তাহলে লখনউ কোন নদীর তীরে অবস্থিত? গোমতী নদীর তীরে অবস্থিত, ঠিক আছে? দুটোই কিন্তু ইন্ডিয়া থেকে অরিজিনেট হয়েছে, মানে দুটো নদী কিন্তু ইন্ডিয়ার নিজস্ব আর কি, ইন্ডিয়া থেকেই উৎপন্ন হয়েছে। এটা কিন্তু বাইরে থেকে এসে এইগুলো গঙ্গার সাথে মিলিত হয়েছে এমনটা কিন্তু নয়। কিন্তু এর পরবর্তী যে ইয়েগুলো দেখবে সেগুলোর ক্ষেত্রে কিন্তু ঘটনাটা একটু আলাদা। তো দেখো পরবর্তী যেগুলো দেখবো সেটা হচ্ছে দেখো ঘরঘোড়াটা, দেখো ঘরঘোড়া সম্পর্কে কি রয়েছে। ঘরঘোড়া হচ্ছে অ্যাকচুয়ালি ঘরঘোড়া উৎপন্ন হয়েছে তিব্বতে, ঠিক আছে? এবং ভালো করে দেখো
এই এখান থেকে শুরু হওয়ার পর সেটা একটা কর্ণালী রিভার এদিকে আসছে, তারপর কালী বা সরদা রিভার এদিকে এলো, নিয়ে মিলিত হয়ে ঘরঘরা নদী তৈরি হলো এবং এটা গিয়ে পরবর্তীকালে গঙ্গার সাথে মিলিত হয়েছে। ঠিক আছে, গঙ্গার সাথে মিলিত হয়ে যাচ্ছে। এখানে আর একটা দেখো, এই ঘরঘরারই আর একটা হচ্ছে উপনদী হচ্ছে রাপ্তি। রাপ্তি হচ্ছে ঘরঘরার উপনদী। আর একটা কী জানতে পারলে, এই দেখো কালী নদী বা সরদা নদী একই একই কথা, অর্থাৎ কালী, ঠিক আছে, কালী নদী আর সারদা রিভার একই নদীর কথা, নদীরই নাম। ঠিক আছে, এখান থেকে এটা বুঝতে পারলে। আর একটা যেটা নাম মনে রাখবে, দেখো এখানে মুছে দিই একটু, কর্ণালী রিভার, এটা কোন দিক থেকে আসছে দেখো, এটা একদম তিব্বত থেকে, অর্থাৎ তিব্বতের দেখো প্রথমে তিব্বতে রয়েছে, তিব্বত থেকে আসছে কোথায়, প্রথমে নেপালে আসে, নেপাল থেকে ইন্ডিয়াতে। তাহলে এটাকে কি ধরনের নদী বলা হয়, মানে ইন্টার বর্ডার রিভার এটা একটা। ঠিক আছে, এর দুটো স্ট্রিম রয়েছে, একটা দেখো এই স্ট্রিমটা আর একটা এইটা। তাহলে এই দুটো স্ট্রিম, যে স্ট্রিম দুটোর নাম হচ্ছে, একটা হচ্ছে কালী এবং আর একটা হচ্ছে কর্ণালী। কালীকে সারদা রিভারও বলা হয়ে থাকে। এই দুটো নদীর মিলিত প্রবাহকেই আমরা কি বলছি, ঘগ্গরা নদী বলছি। এবং এটা এই নদীর তীরে তোমার অযোধ্যা, ফৈজাবাদ, মানে এইগুলো অবস্থিত রয়েছে। ঠিক আছে, আর একটা কথা ইম্পর্ট্যান্ট এখানে মনে রেখো, গঙ্গার সব থেকে বৃহত্তম উপনদী হলো এই ঘরঘরা নদী। ঠিক আছে, গঙ্গার সব থেকে বৃহত্তম উপনদী হলো এই ঘরঘরা নদী। এবার তোমরা বলবে বৃহত্তম কী হিসাবে, বৃহত্তম হচ্ছে ওয়াটার ক্যারিং ক্যাপাসিটির দিক থেকে। ওয়াটার ক্যারিং ক্যাপাসিটি মানে হচ্ছে সব থেকে বেশি পরিমাণে জল পরিবহন ক্ষমতার দিক থেকে এটা হচ্ছে গঙ্গার সব থেকে বৃহত্তম। এবং মনে রেখো সব থেকে দ্বিতীয় দীর্ঘতম উপনদী, গঙ্গার দ্বিতীয় দীর্ঘতম উপনদী হচ্ছে এটা। তাহলে তোমাদের মাথায় আসতে পারে যে সব থেকে দীর্ঘতম উপনদী কোনটা গঙ্গার, তো সব থেকে দীর্ঘতম উপনদী হচ্ছে যমুনা, যেটা আমরা পরে গিয়ে পড়ছি। ঠিক আছে, তো দেখো কালীগণ্ডক সম্পর্কে এবার একটু দেখবো। দেখো কালীগণ্ডকের প্রভাবপথটা এরকম, হ্যাঁ, এবং এটা কোন দিক থেকে আসছে দেখো, নেপাল থেকে শুরু হচ্ছে। ঠিক আছে, তিব্বত নেপালের বর্ডার থেকে শুরু হচ্ছে এটা। এবং কালীগণ্ডক, ত্রিশূল, কালীগণ্ডক এবং ত্রিশূল এ হচ্ছে এর ইম্পর্ট্যান্ট কী বলে উপনদী। ঠিক আছে, তারপর দেখো পাটনার কাছে এটা মিলিত হয়েছে। এটা কোথায় গিয়ে মিলিত হয়েছে দেখো, তোমরা প্রভাবটা দেখলেই বুঝতে পারবে যে এই দুটো নদী মিলিত হয়েছে কোথায়, এটা মিলিত হয়েছে পাটনার কাছে। কোথায়, পাটনার কাছে গঙ্গার সাথে মিলিত হয়েছে। তাহলে এই যে তোমার গণ্ডক নদীটা, হ্যাঁ, গণ্ডক নদীটা এটা কোথায় গিয়ে মিলিত হচ্ছে, পাটনার কাছে গিয়ে গঙ্গার সাথে মিলিত হয়েছে। ঠিক আছে, ত্রিশূল থেকে ত্রিশূল হচ্ছে এর একটা উপনদী। ঠিক আছে, তারপর দেখো কোশি নদী। কোশিকে বলা হয় বিহারের দুঃখ। সপ্তকোশি হচ্ছে এর নেপালের নাম। নেপালের নাম হচ্ছে কি সপ্তকোশি। কেন এর নাম দেওয়া হচ্ছে, কারণ এটি 7টা প্রবাহ মিলে এটা তৈরি হয়েছে, 7টা প্রবাহ মিলে। ঠিক আছে, এটা বলছে মানে যেহেতু প্রচুর পরিমাণে এখানে বৃষ্টিপাত হয় এই যে এই অঞ্চলে, সেই কারণে এটা খুব তার নিজের যে প্রবাহপথ সেটাকে বারবার পরিবর্তন করতে থাকে, এবং সেই কারণে এই নদীকে বিহারের দুঃখ বলা হয়ে থাকে। ঠিক আছে, তো চলো এবার আমরা রাইট ব্যাঙ্ক ট্রিবিউটারিগুলোকে একটু দেখে নেবো। রাইট ব্যাঙ্ক বলতে বোঝায় তোমার যেগুলো ডান দিক থেকে এসে মিলিত হয়েছে। প্রথমেই দেখো রয়েছে যমুনা। যমুনা কোথা থেকে উৎপন্ন হয়েছে, যমুনা উৎপন্ন হয়েছে যমুনোত্রী গ্লেশিয়ার থেকে। এবং যদি বলা হয় কোন মাউন্টেনটার নাম কি, বান্দারপুচ শিখর আর কি, বান্দারপুচ পিকটার নাম কি, গাড়োয়াল রেঞ্জের মধ্যে অবস্থিত বান্দারপুচ নামক একটি শৃঙ্গ, সেখান থেকে উৎপন্ন হচ্ছে গঙ্গোত্রী গ্লেশিয়ার, সরি যমুনেত্রী গ্লেশিয়ার, এবং সেই যমুনোত্রী গ্লেশিয়ার থেকেই যমুনার উৎপন্ন। ঠিক আছে, তারপর দেখো এই যে তোমার এইটা হচ্ছে তোমার এই যে তোমার যমুনা উৎপন্ন হচ্ছে নিয়ে এইদিকে এলো, যখন আসছে দেখো বেশ কিছু এর উপনদী তোমার ডান দিক থেকে এসে মিলিত হচ্ছে। কোন নদীগুলো দেখো, সব থেকে ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে দেখো চম্বল। এটা হচ্ছে চম্বল যমুনার সাথে কিছু মিলিত হচ্ছে। এই চম্বলের আবার কিছু ইম্পর্ট্যান্ট উপনদী রয়েছে। এই চম্বলের একটা উপনদী হচ্ছে বানস। ঠিক আছে, বানস, এই উপনদীটা কার উপনদী, চম্বলের উপনদী। ঠিক আছে, চম্বলের উপনদী হচ্ছে এই বানস বা বাঁশ। এই আরও কিছু রয়েছে, কালী সিন্ধ, পার্বতী। এই যে তোমরা দেখতেই পাচ্ছ এখানে, তোমরা তো ভালো করে দেখো এই জায়গাটা, এই যে ম্যাপটাকে ভালো করে, এই ডায়াগ্রামটাকে ভালো করে দেখো, দেখলেই বুঝতে পারবে। এবং শুধুমাত্র যে চম্বলই এর সাথে মিলিত হয়েছে তা কিন্তু নয়, এর সাথে যে শুধুমাত্র চম্বলই মিলিত হয়েছে তা নয়, এর সাথে দেখো সিন্ধ, বেতোয়া, কেন
এই সমস্ত নদীগুলো কিন্তু এই যমুনার সাথে মিলিত হয়েছে, ঠিক আছে। তাহলে চম্বল, বেতোয়া, কেন, সিন্ধ এই সমস্ত হচ্ছে যমুনার ডান তীরের উপনদী। এবং আর একটা কী বলেছিলাম, যমুনা হলো গঙ্গার সব থেকে দীর্ঘতম একটি উপনদী। গঙ্গার উপনদী হচ্ছে যমুনা, এবং যমুনার কিছু উপনদী ইম্পর্ট্যান্ট, সেটা এইগুলো তোমাদের মাথায় রাখতে হবে যে যমুনার উপনদী কী কী। যমুনার উপনদী হচ্ছে চম্বল, সিন্ধ, বেতোয়া, কেন, এইগুলো হচ্ছে যমুনার উপনদী, ঠিক আছে। যমুনা নদীর সাথে এসে মিলিত হয়েছে। যে এই যে তোমরা যে দাগটা দেখতে পাচ্ছ না, এটা হচ্ছে যমুনা নদীর দাগ, এটা গঙ্গা নয় কিন্তু। গঙ্গাটা দেখো সাইডে একটু রয়েছে, একটু তোমরা যদি ভালো করে দেখো, জুম করে দেখো, তাহলে দেখো এই দেখো এইটা হচ্ছে গঙ্গা, এই যে এইটা হচ্ছে গঙ্গা। এর সাথে গিয়ে দেখো এখানটায় মিলিত হচ্ছে, এই জায়গাটার নাম হচ্ছে এলাহাবাদ, ঠিক আছে। এই যে যমুনা এই দিক থেকে এসে এখানে এসে মিলিত হচ্ছে। তাহলে যমুনেত্রী গ্লেশিয়ার থেকে, এবং গঙ্গা হচ্ছে গঙ্গোত্রী গ্লেশিয়ার থেকে। কিন্তু যে যমুনা যেখান থেকে উৎপন্ন হচ্ছে, সেই পিকটার নাম যদি জিজ্ঞাসা করে, সেই পিকটার নাম হবে কি? সেই পিকটার নাম হবে তোমার বান্দরপুচ পিক, বা বান্দরপুচ তোমার বান্দরপুচ সিংহ, ঠিক আছে। দেখো তারপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে সোন নদী। সোন নদী খুব ইম্পর্ট্যান্ট একটা গঙ্গার উপনদী। আমরা যমুনা যেমন দেখলাম, গঙ্গার আর একটা উপনদী, খুব ইম্পর্ট্যান্ট একটা উপনদী হলো কি? সোন নদী। এই সোন নদী উৎপন্ন হচ্ছে অমরকণ্টক থেকে, হ্যাঁ। যে সাতপুরা পর্বতে যে মহাকাল রেঞ্জ, সেই মহাকাল রেঞ্জের অমরকণ্টক শৃঙ্গ থেকে উৎপন্ন হচ্ছে সোন নদী। এই সোন নদী যেখান থেকে উৎপন্ন হয়, সেইখান থেকেই কিন্তু মানে কিছুটা সেই শৃঙ্গ থেকেই তোমার নর্মদা নদীও কিন্তু উৎপন্ন হয়ে থাকে। পরীক্ষাতে খুব আসে, তাই মনে রেখো এটা, ঠিক আছে। দেখো সোন নদীর কিছু গুরুত্বপূর্ণ উপনদী রয়েছে, এই উপনদী দুটোর নাম অবশ্যই মনে রাখবে। একটা হচ্ছে তোমার রিহান্দ নদী, আর একটা হচ্ছে নর্থ কোয়েল। একটা হচ্ছে রিহান্দ, আর একটা হচ্ছে নর্থ কোয়েল, ঠিক আছে। এই দুটো নাম কিন্তু একটু মনে রাখতে হবে। দেখো রিহান্দ যেটা, এই রিহান্দ নদীটা, এই যে রিহান্দ নদীটা উৎপন্ন হয়েছে রামগড় হিল থেকে। কোথা থেকে উৎপন্ন হয়েছে? রামগড় হিল থেকে। আর এই গোবিন্দ বল্লভ পান্ত যে সাগরটা, এই রিহান্দ নদীর তীরেই অবস্থিত, হ্যাঁ। রিহান্দ নদীর উপরেই কোন বাঁধটা রয়েছে? বলবে গোবিন্দ বল্লভ পান্ত সাগর বাঁধ, ঠিক আছে। এবং এটা হচ্ছে মানে ইন্ডিয়ার সব থেকে বৃহত্তম ম্যানমেড একটা হ্রদ, ঠিক আছে। আর এই যে নর্থ কোয়েল যেটা বলছি, সেটা কোথা থেকে উৎপন্ন হয়েছে? নর্থ কোয়েল উৎপন্ন হয়েছে তোমার ছোটনাগপুর প্লেটু থেকে, ঠিক আছে। এবং এটা কার উপনদী বললাম? এটা উপনদী হচ্ছে সোন নদীর। পরবর্তী দেখো এবারে দেখো আমরা আরও দেখব। যেমন ধরো এই যে দামোদর এসে এখানে মিলিত হয়েছে, এখানে দামোদর, এখানে অজয়। এই অজয় কোথায় গিয়ে মিলিত হয়েছে? গঙ্গার সাথে কাটোয়াতে অজয় আর গঙ্গার মিলন হয়েছে, মনে রেখো, ঠিক আছে। এবং এখানে দেখো, এখানে একটা কথা বলে রাখি, হ্যাঁ, তোমাদের এই যে অজয় বা এসব বলার আগে ভালো করে শুনবে। এই যে এই জায়গাটা, এই জায়গাটা বিহার থেকে ঝাড়খণ্ড হয়ে তোমার যখন ওয়েস্ট বেঙ্গলে প্রবেশ করছে, সেই ওয়েস্ট বেঙ্গলে কোন জায়গাটাতে করছে? এই রাজমহল পাহাড়ের পর একটু বাঁক নিয়ে আমাদের ওয়েস্ট বেঙ্গলে প্রবেশ করেছে। কিন্তু যদি বলা হয় যে কোন জায়গা থেকে গঙ্গা আর পদ্মা, মানে হুগলি আর পদ্মা দুটি ভাগে ভাগ হয়েছে, কোন জায়গা থেকে, তোমরা তখন সেক্ষেত্রে বলবে, উত্তরটা দেবে মুর্শিদাবাদের ধুলিয়ান নামক জায়গা থেকে, ঠিক আছে। মুর্শিদাবাদের ধুলিয়ান নামক জায়গা থেকে সেটা হয়েছে। এবং তারপরই আর কিছুটা গেলেই এই যে কাটোয়া, এই কাটোয়ার কাছে অজয় এবং মানে গঙ্গার মিলিত হয়েছে, ঠিক আছে। এবং এই যে নদীটা, এই নদীটা ভাগীরথী নাম নিয়ে এগোচ্ছিল, এবং হুগলি জেলায় এসে এটার নাম হয়ে যায় কি? হুগলি নদী, হ্যাঁ। হুগলি জেলায় এসে এর নাম হয়ে যাচ্ছে কি? হুগলি নদী। বেশ, ঠিক আছে। আর একটা নদী কি দেখলাম? আর একটা নদী সেটা হচ্ছে, দেখো তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না, দেখো এই জায়গাটা দেখো, এই ছোটনাগপুর, ঝাড়খণ্ডের ছোটনাগপুর থেকে উৎপন্ন হয়ে দামোদর নদীও কিন্তু আমাদের সাথে মিলিত হয়েছে, গঙ্গা নদীর সাথে মিলিত হয়েছে, ঠিক আছে। মনে থাকবে দামোদরও কিন্তু একটা গঙ্গা নদীর উপনদী। এবং মনে রেখো, এই যে এই দিক দিয়ে যখন প্রবাহিত হচ্ছে, এইগুলো হচ্ছে কিন্তু নিম্ন প্রবাহ, হ্যাঁ। মনে রেখো গঙ্গা নদীর 3টি প্রবাহ দেখা যায়, ঠিক আছে। উচ্চ বা পার্বত্য প্রবাহ কোনটা? তোমার উৎপত্তি স্থল থেকে হরিদ্বার পর্যন্ত, মানে যেখানে সোর্স, সেখান থেকে হরিদ্বার পর্যন্ত জায়গাটা, যে প্রবাহ পথটা, সেটাকে বলা হয় উত্তর পার্বত্য প্রবাহ, ঠিক আছে। পার্বত্য প্রবাহ বা ক্যাচমেন্ট এরিয়া, ঠিক আছে। তারপর
হরিদ্বার থেকে শুরু করে একদম ওয়েস্ট বেঙ্গলের আগে পর্যন্ত এটা তোমার মধ্য প্রবাহ, এবং ওয়েস্ট বেঙ্গলের পর থেকে শুরু হয়ে যাচ্ছে এর নিম্ন প্রবাহ, এবং এই নিম্ন প্রবাহে সব থেকে বেশি তার বাঁক দেখা যায়। এবং এই যে মনে রেখো, এই যে এই অংশটা যেখানে গিয়ে ভাগ হচ্ছে, তো বেশিরভাগ জলই না পদ্মা হয়ে বাংলাদেশে চলে যাচ্ছিল। সেই কারণে এখানে একটা বাঁধ দিতে হয়েছে, যে বাঁধটার নাম হচ্ছে ফারাক্কা ব্যারেজ। যে বাঁধটার নাম হচ্ছে ফারাক্কা ব্যারেজ। এই ফারাক্কা ব্যারেজ থাকার কারণে কি হচ্ছে, কিছুটা জল ওই পদ্মার দিকে না গিয়ে এই তোমার ওয়েস্ট বেঙ্গলের দিকে আসে। যার এটা করেছিল, এটা এই কারণেই করা হয়েছিল, কারণ ওয়েস্ট বেঙ্গলে যে বন্দরটা আছে, কী বন্দর, কলকাতা বন্দর, যেটা এখন বর্তমানে শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর নামে পরিচিত, সেই বন্দরটা তোমার জলের পরিমাণটা বা জলের যে ইয়েটা কমে যাচ্ছিল, এবং যে কমে যাওয়ার ফলে এই দিক দিয়ে যে বড় বড় জাহাজ, সেগুলো বেশি দূর পর্যন্ত প্রবেশ করতে পারছিল না। সেই জন্য সেখানে নাব্যতা বাড়ানোর জন্য, অর্থাৎ যাতে জাহাজ বা ইত্যাদি প্রবেশ করতে পারে, সেই জন্য এই তোমার এই ফারাক্কা ব্যারেজ করা হয়।